আসসালামু আলাইকুম। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন 1, 1.43 পৌনঃপুনিক, এটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। নিয়ম হলো প্রথমে পুরো সংখ্যাটি লিখতে হবে, সেটা থেকে বিয়োগ করতে হবে বাম পাশে যা থাকবে 1, পৌনঃপুনিক থেকে বাম দিকে যা থাকবে, এবং ভাগ করতে হবে যতটি পূর্ণ সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে ততটি 9, এবং পৌনঃপুনিকের পর দশমিক পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে ততটি 0। তো এখানে কোনো দশমিক পর্যন্ত কোনো সংখ্যা নেই, তো 0 হবে না। তাহলে বিয়োগ করলে আসে 142, নিচে হলো 99। এটি আমাদের অ্যান্সার। প্রশ্ন 2, fx এর একটি উৎপাদক 2x + 1 হলে নিচের কোনটি 0 হবে? অর্থাৎ fx একটি বীজগণিতিক রাশি দেওয়া আছে যেটা আমরা জানি না, কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে এটিকে ক্যালকুলেশন করলে যে উৎপাদকগুলো হবে তার একটি হলো 2x + 1। অর্থাৎ যেহেতু এটা গুণ আকারে থাকে, তো একটি অংশকে 0 বানাতে পারলে পুরো অংশটি 0 হয়ে যাবে। তো আমরা যদি x = -½ বসাই তাহলে এটি 0 হয়ে যাচ্ছে, যেমন 2 -½ + 1, এটি কাটা যায়, তাহলে -1 + 1 এ 0 হয়ে যায়। প্রশ্ন 3, দুইটি সেট দেওয়া আছে, এটি থেকে 3টি অপশন টেস্ট করতে হবে। 2, 3, 4, b = 1, 3। প্রথম অপশন হলো a ইন্টারসেকশন b, অর্থাৎ ইন্টারসেকশন মানে হলো দুইটি সেটের মধ্যে যেটি কমন যায়। দুটি সেটের মধ্যে 3 কমন যায়, 3 আছে দুইটাতেই, তাহলে a ইন্টারসেকশন b হবে 3। তার মানে 1 নম্বর অপশন ঠিক আছে। 2 নম্বর অপশনে বলা হয়েছে a বাদ b, অর্থাৎ দ্বিতীয় সেটটির সাথে প্রথম সেটের যে উপাদানগুলো মিলে যায় সেগুলো বাদে প্রথম সেটের বাকি উপাদানগুলো লিখতে হবে। দ্বিতীয় সেটের 3-র সাথে 3 মিলে যাচ্ছে, তাহলে বাকি থাকে আর 2 আর 4। তাহলে দ্বিতীয় অপশনটিও ঠিক আছে। তৃতীয় অপশনে বলা হয়েছে দুটি সেট a ও b গুণ করলে তাদের উপাদান হবে 5টি। এটি ভুল, কারণ হলো প্রথম সেটে উপাদান সংখ্যা হলো 3টি, পরের সেটে আছে 2টি। এই দুইটি সেট গুণ করলে টোটাল উপাদান সংখ্যা হবে 3 × 2, অর্থাৎ 6টি। তার মানে 3 নম্বর অপশন ঠিক নেই। তাহলে উত্তর হবে ক, 1 ও 2। প্রশ্ন 4, দেওয়া আছে x - 1/x = 4। নির্ণয় করতে হবে x² - 1/x²। x² - 1/x² কে আমরা লিখতে পারি হোল স্কয়ার। a² - b² এর সূত্র হলো a + b × a - b। এখানে x - 1/x এর মান দেওয়া আছে 4, কিন্তু x + 1/x এর মান দেওয়া নেই। তো x + 1/x এর মান বের করে নিই। আমরা জানি a + b² = a - b² + 4ab। x কাটা যায়, এখানে মান বসিয়ে দেই। x - 1/x মানে 4 + 4 হয় 20। অতএব x + 1/x = হয়, এদিকে স্কয়ার এদিকে রুট হয় 20। √20 কে লেখা যায় 5 × 4। 4 এর উপর রুট করলে হয় 2, 2 √5। এখন আমরা মানগুলো বসিয়ে দেই। x + 1/x মানে হলো 2 √5 x - 1/x মানে হলো 4 = 4 × 2 = 8 √5। এটি হলো অ্যান্সার।
প্রশ্ন 5 x³ - 1/x³ এর মান নির্ণয় করতে হবে। আমরা লিখতে পারি x³ - 1/x হোল কিউব। a³ - b³ এর সূত্র হলো x - 1/x হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। x কেটে যায়, x - 1/x মানে আমরা দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর কিউব হয় প্লাস 3 ইন্টু x - 1/x মানে 4, 64 প্লাস 12 সমান 76। এটি আমাদের অ্যান্সার। প্রশ্ন 6 দেওয়া আছে √2, x এর মান নির্ণয় করতে হবে। এটিকে লেখা যায় 1/3 হিসেবে √2। উভয় পাশে যদি কিউব করি এখানে কিউব আর 3 নিচে 3 উপরে 3 কাটা যায়, তাহলে থাকে x। এখানে √2 উপর কিউব মানে হলো 3টা √2, প্রথম দুইটি গুণ করলে হয় 2 √2। এটি অ্যান্সার। প্রশ্ন 7 log 9 3 এর মান নির্ণয় করতে হবে। এখানে 9 আছে, তাহলে এখানে 9 বানাতে হবে। আমরা লিখতে পারি log 9 √9। 3 কে √9 লেখা যায়, কারণ এটি রুট করলে 3 হয়। log 9 রুটকে লেখা যায় হাফ হিসেবে, হাফ সামনে চলে আসে সূত্র অনুযায়ী, আর লগ সংখ্যা এবং ভিত্তি মিলে যায় হয় 1, তাহলে আমাদের অ্যান্সার হলো হাফ। প্রশ্ন 10 একটি চিত্র দেওয়া আছে। চিত্রটি হলো ত্রিভুজ আর পি কিউ। কোণ পি এর অন্ত সমদ্বিখণ্ডক এবং কিউ এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, এবং বলা হয়েছে কোণ আর হলো 40 ডিগ্রি। তাহলে কোণ পি ও কিউ কত ডিগ্রি হবে? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তো এটি 40 ডিগ্রি হলে এই কোণটি এবং এই কোণটি মিলে হবে 180 - 40 অর্থাৎ 140 ডিগ্রি। তাহলে এই কোণটি এবং এই কোণটি হবে এই দুইটি কোণের অর্ধেক, 2 দিয়ে ভাগ করলে হয় 70 ডিগ্রি। এই কোণটি এবং এই কোণটি 70 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুইটি 170 ডিগ্রি হলে এটি হবে 180 - 70 110 ডিগ্রি। 110 হলো অ্যান্সার। প্রশ্ন 11 এখানেও একটি চিত্র দেওয়া আছে। একটি বৃত্ত দেওয়া আছে, ও হলো কেন্দ্র, এ বি কেন্দ্র দিয়ে যায়, এবং একটি চতুর্ভুজ আছে এ বি সি ডি। এসি যোগ করা হয়েছে এবং বলা হয়েছে এই কোণটি হলো 20 ডিগ্রি। নির্ণয় করতে হবে কোণ এ সি ডি, এই কোণটি নির্ণয় করতে হবে। এখানে প্রশ্নে একটু মিসিং আছে, সেটা হলো যে এই দুইটি বাহুতে এরকম দুইটি চিহ্ন দেওয়া আছে, মানে হলো এই বাহু দুইটি সমান, যেটা কোশ্চেনে দেখা যাচ্ছে না। এখন আমরা সমাধান করি। আমরা জানি যে ব্যাসের 2 মাথা থেকে যদি কোনো বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল টানা হয়, তাহলে সে কোণটি 90 ডিগ্রি হয়। অর্থাৎ ব্যাসের 2 মাথা থেকে কোনো বৃত্তস্থ কোণ টানলে সেটি 90 ডিগ্রি হয়। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটি 90, এটি 20 হলে এই কোণটি হবে 70 ডিগ্রি। এখানে আরেকটি উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, সেটি হলো বৃত্তের ভিতরে কোনো চতুর্ভুজ আঁকলে সেই চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়।
তাহলে এটি 70 ডিগ্রি হলে এই কোণটি হবে 110 ডিগ্রি। ঠিক একই সূত্র আমরা অ্যাপ্লাই করব যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ADC এই কোণটির একটি কোণ 110 ডিগ্রি হলে বাকি দুইটি কোণ মিলে হবে 70 ডিগ্রি। এখন এই চিহ্ন দুটির মানে হলো এই বাহু দুইটি সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজের এই অ্যাঙ্গেল দুইটি সমান হয়, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি, এটি যদি x হয় এটিও x হবে। এই দুটির যোগফল হলো 70 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি হবে 35 ডিগ্রি করে। তাহলে 35 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 12, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা যায়? বৃত্তের বাইরে যদি একটি বিন্দু হয়, এখান থেকে সর্বোচ্চ 2টি স্পর্শক আঁকা যায়, এর বেশি আঁকা যায় না। প্রশ্ন 13, বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে এর বিপরীত কোণের মান কত? বৃত্তে যদি একটি চতুর্ভুজ অঙ্কন করা হয়, এর একটি কোণ যদি 75 হয়, আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে একটি 75 ডিগ্রি হলে আরেকটি হবে 105 ডিগ্রি। প্রশ্ন 14, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা এর মান নির্ণয় করতে হবে। কোসেক থিটা এর মান নির্ণয় করতে হবে। cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো সাইন থিটা। সূত্র থেকে আমরা এটি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 4/5। তাহলে কোসেক থিটার মান নির্ণয় করতে হবে। আমরা যদি কোসেক থিটা ইকুয়াল টু আমরা জানি 1/sin থিটা। সাইন থিটা এর মান বসিয়ে দেই 4/5। নিচে ভগ্নাংশ থাকলে সেটি উল্টে যায়, তাহলে হবে 5/4। তাহলে কোসেক থিটার অ্যান্সার হলো 5/4। প্রশ্ন 15, cos থিটা √sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত? এটির মান নির্ণয় করতে হবে। cos থিটা sec স্কয়ার মাইনাস 1 মানে হলো tan স্কয়ার থিটা। স্কয়ার এবং রুট কেটে যায়, থাকে হলো tan থিটা। tan থিটাকে লেখা যায় sin থিটা বাই cos থিটা। cos কেটে যায়, তাহলে থাকে sin থিটা। এটি হলো অ্যান্সার। প্রশ্ন 16, 2 sin থিটা ইকুয়াল টু 1 হলে cot থিটা ইকুয়াল টু হোয়াট? আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু হাফ, 2 এদিকে চলে আসে। আমরা জানি sin থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এটি যদি থিটা হয় তাহলে লম্ব হবে 1 আর অতিভুজ হবে 2। আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে ভূমিটা বের করে নিই। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার ইকুয়াল টু 2 দুগুণ 4 হয়, 1 এদিকে এসে -1 হয়, তাহলে হয় 3। তাহলে এদিকে স্কয়ার এসে এদিকে রুট হয়ে যায়, তাহলে ভূমি ইকুয়াল টু √3। এখন আমরা cot থিটা এর মান লিখব। cot থিটা মানে হলো ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি হলো √3, লম্ব হলো 1, তাহলে হয় √3। √3 হলো অ্যান্সার। প্রশ্ন 17 এবং 18 একটি চিত্র থেকে অ্যান্সার করতে হবে। চিত্রটি দেওয়া আছে হলো
AB CD PS QR বলা হয়েছে এই কোণটি 60 ডিগ্রি এবং এই বাহু দুইটি সমান্তরাল। আমাদের এখানে আবার দেওয়া আছে এই বাহুটি হলো √3, এটি হলো √6। আমাদের 17 নম্বর প্রশ্ন হলো QS এর দৈর্ঘ্য কত? QS আমরা জানি যে দুইটি বাহু সমান্তরাল হলে তাদের এই কোণ দুইটিকে বলা হয় একান্তর কোণ এবং এই কোণ দুটি সমান হয়। তাহলে একটি 60 ডিগ্রি হলে অপরটি হবে 60 ডিগ্রি, একই হবে। তাহলে আমরা এখানে দেখতেছি একটি কোণ আছে এবং লম্ব আছে, তাহলে আমরা খুব সহজেই ভূমি বের করে নিতে পারি। আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব হলো √3, ভূমি আমরা জানি না, আর থিটা হলো 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হলো √3 ভূমি। √3 কেটে যায়, তাহলে ভূমি এখানে চলে আসে, ভূমি ইকুয়াল টু হয় 1। তাহলে আমাদের QS হলো 1। প্রশ্ন 18 হলো মাল্টি চয়েস কোশ্চিন। প্রথম অপশনে বলা হয়েছে ত্রিভুজ PSR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা দেখতেছি এখানে দুইটি বাহু দেওয়া আছে, একটি √3 আর একটি √6। এই বাহুটি নির্ণয় করে দেখতে হবে যে এটার সাথে কোনো বাহুর দৈর্ঘ্য মেলে কিনা। যদি মেলে তাহলে আমরা বলবো এটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটি একটি সমকোণী ত্রিভুজ, তো আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে সহজেই বের করে নিতে পারি। পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। 6 ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার ইকুয়াল টু এটি এদিকে মাইনাস হয় 3, অতএব ভূমি ইকুয়াল টু হয় √3, স্কয়ারের দিকে রুট হয়। তাহলে দেখা যাচ্ছে এই বাহুটি হলো √3, এই দুটি বাহু সমান, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে 1 নম্বর অপশন ঠিক আছে। 2 নম্বর অপশনে বলা হয়েছে কোসেক QPS অর্থাৎ QPS এই কোণটি ইকুয়াল টু 2। এখানে এই কোণটি 90 ডিগ্রি এবং এটি 60 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটি হবে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোসেক 30 ডিগ্রি ইকুয়াল টু, সরি এটাকে আমরা অন্যভাবে সমাধান করতে পারি। সেটা হলো যে PQS এই ত্রিভুজটি হলো একটি সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা অতিভুজটা বের করে নিই। এখানে লম্ব এবং ভূমি দেওয়া আছে, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হয় 3 + 1 4। স্কয়ার এদিকে এসে রুট হয়, তাহলে অতি হয় 2। আমরা জানি যদি এই অ্যাঙ্গেলটা ধরি, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি হলো এটি। যে অ্যাঙ্গেলের সাপেক্ষে নির্ণয় করা হবে অলওয়েজ তার পাশের বাহুটি ভূমি হবে আর লম্ব হবে এটি। তাহলে আমরা লিখতে পারি কোসেক, এটাকে থিটা ধরি, থিটা ইকুয়াল টু, আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু হয় অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হলো 2, লম্ব হলো 1, তাহলে হয় 2। তাহলে 2 নম্বর অপশনও ঠিক আছে। 3 নম্বর অপশনে বলা হয়েছে সাইন PRS ইকুয়াল টু cos SPR, cos SPR। PRS অর্থাৎ এই অ্যাঙ্গেলটি
এবং এসপিআর এই অ্যাঙ্গেলটি। প্রথমে আমরা সাইন পিআরএস নির্ণয় করি, অর্থাৎ সাইন এই অ্যাঙ্গেলটি যদি ধরি, আমরা জানি সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলটা ধরলে লম্ব হবে এটি, অতিভুজ হবে এটি, তাহলে √3/√6। এইদিকে কস এসপিআর অর্থাৎ এই অ্যাঙ্গেলটি ধরা হয়েছে, এই অ্যাঙ্গেলটি ধরলে ভূমি হবে এটি, লম্ব হবে এটি। আমরা জানি কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এই অ্যাঙ্গেলটি ধরলে ভূমি এটি, তাহলে ভূমি হবে √3, অতিভুজ হবে √6। তাহলে 3 নম্বর অপশনটিও সমান, তাহলে আমাদের অ্যান্সার হলো ঘ। প্রশ্ন 19, সমানুপাতের উদাহরণ নিচের কোনটি? সমানুপাত মানে হলো দুই পাশের অনুপাত সমান হবে। যদি আমরা অপশন গ দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাম পাশে আছে 3:2, ডান পাশে 9:6। এখানে কাটাকাটি করলে 3 দিয়ে যদি কাটাকাটি করলে হয় 3:2, তাহলে দেখা যাচ্ছে অপশন 3 হচ্ছে সঠিক। অপশন 20, দুটি সমীকরণ দেওয়া আছে, এখন এটি থেকে 3টি অপশন চেক করতে হবে। সমীকরণ দুটি হলো 5x - 2y = 13, 2x + 3y = 9। তো এই সমীকরণ দুইটি সমঞ্জস, অনির্ভরশীল ও সমাধান আছে কিনা চেক করতে হবে। আমাদের যেটি করতে হবে এই সহগগুলোর অনুপাত সমান কিনা দেখতে হবে। তাহলে x এর অনুপাত হলো 5:2, y এর সহগগুলোর অনুপাত হলো -2/3, ধ্রুবকের অনুপাত হলো 13/9। দেখা যাচ্ছে এখানে x এবং y এর সহগের অনুপাত সমান নয়। যদি এরকম হয় তাহলে সমীকরণ দুইটি হবে সমঞ্জস, অনির্ভরশীল এবং সমাধান থাকবে। 3 নম্বর অপশনে এখানে সমাধান বের করে দেওয়া হয়েছে যে xy = 3, 1 ঠিক আছে কিনা। তো আমরা সমাধানটা করে দেখব যে ঠিক আছে কিনা। আমরা এই দুটি সমীকরণ সমাধান করে দেখতে পারি যে অপশন ঠিক আছে কিনা। আরেকটি বুদ্ধি হলো যে অপশনে দেওয়া আছে xy = 3:1, 3,1, অর্থাৎ x এর মান 3, y এর মান 1। এটি সমীকরণগুলোতে বসিয়ে দিয়ে দেখব যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হয় কিনা। তাহলে প্রথম অপশনে যদি বসাই 5 × 3 - 2 × 1 = 13, 3 × 5 = 15, -2, তাহলে 13 = 13। 1 নম্বর অপশন মিলে যাচ্ছে। 2 নম্বর অপশন চেক করি, 2 × 3 + 3 × 1 = 9, 3 × 6 আর 3, 9 = 9। তাহলে দেখা যাচ্ছে 3 নম্বর অপশনটি ঠিক আছে। আমাদের অ্যান্সার হলো ঘ। প্রশ্ন 21, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? প্রথমে দেখতে হবে এটি গুণোত্তর নাকি সমান্তর ধারা। প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করি, -1, দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় পদকে ভাগ করি, -1। তাহলে দেখা যাচ্ছে পাশাপাশি দুটি পদের ভাগফল সমান, তার মানে এটি হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো a r⁻n - 1 ভাগ r-1। আমরা এখানে দেখতেছি প্রথম পদ হলো 2x, r মানে হলো সাধারণ অনুপাত -1, 10টি পদের যোগফল নির্ণয় করতে হবে, -1 -1 2x। এখানে দেখা যাচ্ছে -1 এর উপর 10 বার 10 আছে, অর্থাৎ মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হয় +1 -1 -1 -1। এখানে +1 -1 এ 0 হয়ে যায়, 0কে ভাগ করলে 0 হয়,
তাহলে আমাদের এখানে উত্তর হবে ঘ। প্রশ্ন 22, ধারাটি একটি ধারা দেওয়া আছে, 3টি অপশন টেস্ট করতে হবে। দেখতে হবে এটি সমান্তর নাকি গুণোত্তর ধারা। প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে ভাগ দেই, হয় -3। দ্বিতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেই, তাহলে হয় 7/3, অর্থাৎ মিলতেছে না, তাহলে এটি গুণোত্তর ধারা নয়। এখন সমান্তর ধারা চেক করি। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি, -1 আছে, তাহলে এটি হয় +1, 4। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি, হয় 4। তাহলে দেখা যাচ্ছে বিয়োগফল মিলে যাচ্ছে, তার মানে এটি হলো সমান্তর ধারা। এখন অপশনগুলো টেস্ট করি, যে এখানে প্রথম অপশন হলো পদ সংখ্যা 12টি। চেক করে দেখি, আমরা 12তম পদ নির্ণয় করব। a + n-1 × d, এটি হলো সূত্র। a হলো -1 প্লাস n এর মান হলো 12 থেকে 1 বিয়োগ দিলে হয় 11, d এর মান হলো 4। তাহলে -1 প্লাস 4 44, 44 থেকে 1 বিয়োগ করলে হয় 43। তার মানে প্রথম অপশন ঠিক আছে। অর্থাৎ 12তম পদ হলো 43। 2 নম্বর অপশন, 5ম পদ হলো 15। আবার 5 নম্বর পদ নির্ণয় করি সেম সূত্র দিয়ে, -1 প্লাস 5 -1 4, -1 1 বিয়োগ করলে 4 হয়, 4 4 16, হয় 15। 2 নম্বর অপশনটিও ঠিক আছে। 3 নম্বর অপশন টেস্ট করি। 3 নম্বর অপশনে বলা হয়েছে প্রথম 8টি পদের সমষ্টি 120। আমরা জানি সমষ্টি নির্ণয়ের সূত্র হলো n/2 twice a plus n-1 d। প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করি, তাহলে 8/2 2 - 1 প্লাস এখানে 8 বসালে 1 বিয়োগ যায়, হয় 7 × 4। কাটাকাটি করলে হয় 4 - 2 প্লাস 4 × 7 28, বিয়োগ করলে হয় 26, 4 × 26 সমান হয় 104। তাহলে আমাদের 3 নম্বর অপশনটি ঠিক নেই, তাহলে আমাদের উত্তর হলো ক। প্রশ্ন 23, রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? প্রতিসাম্য রেখা মানে হলো একটি রেখা টানলে তার দুই পাশে একই আকৃতি তৈরি হবে। আমরা যদি এদিক থেকে একটা টানি, তাহলে দেখতেছি এই পাশে সমান, এদিক থেকে টানলে এ পাশে সমান, আর টানা যাচ্ছে না, তাহলে রম্বসের প্রতিসাম্য রেখা হলো 2টি। প্রশ্ন 24, একটি চিত্র দেওয়া আছে, চিত্র থেকে উত্তর দিতে হবে। প্রশ্ন 23, চিত্রটি হলো PQSRTE। বলা হয়েছে PD এবং DQ সমান, PE এবং ER সমান, অর্থাৎ এই বিন্দুটি হলো এই রেখার মধ্যবিন্দু, এই বিন্দুটি হলো এই রেখার মধ্যবিন্দু, এবং বলা হয়েছে এই কোণটি এবং এই কোণটি সমান। প্রশ্ন 23 বলা হয়েছে ত্রিভুজ PDE এবং ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলের অনুপাত কত? অর্থাৎ ত্রিভুজ PDE এবং ত্রিভুজ PQR এদের ক্ষেত্রফলের অনুপাত কত? কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুকে যদি যোগ করা হয় তাহলে সেটি তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। এটি হলো একটি উপপাদ্য। যদি এরকম হয় তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল এবং পুরো ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাত হবে 1/4।
এটা হলো আমরা বিভিন্নভাবে প্রমাণ করতে পারি। এমনি যদি সংক্ষেপে বলি তাহলে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি হলো সদৃশ্য ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের কোণগুলো এই ত্রিভুজের কোণগুলো সমান। সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুর উপর যদি স্কোয়ার করা হয়, অর্থাৎ তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের অনুরূপ বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ যদি এই রেখাটি x হয়, এটি হবে টোয়াইস এক্স। তাহলে আমরা এই অনুরূপ বাহু দুইটির উপর বর্গক্ষেত্র যদি করি, এক্স স্কোয়ার টোয়াইস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হয় এক্স স্কোয়ার 4x স্কোয়ার, এক্স এসে কাটা যায় 1/4। তো আমরা সংক্ষেপে মনে রাখব যে ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল করে যদি আরেকটি রেখা টানা হয়, তাহলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় তার এবং পুরো ত্রিভুজের অনুপাত হবে 1/4। প্রশ্ন 24, 3টি অপশন টেস্ট করতে হবে। প্রথম অপশন হলো QR ইকুয়াল টু 2D, QR ইকুয়াল টু 2D। এটি হলো সত্যি, কারণ হলো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে সেটি তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। তাহলে এইটার অর্ধেক হবে এটি, QR ইকুয়াল টু হবে 2D। 1 নম্বর অপশন ঠিক আছে। 2 নম্বর অপশনে বলা হয়েছে ত্রিভুজ PDE ও ত্রিভুজ PQR সদৃশ্য। ত্রিভুজ PDE ও ত্রিভুজ PQR সদৃশ্য, যেটা আমরা আগে বললাম। এই বাহুটি সমান্তরাল হলে এই কোণটি হলো অনুরূপ কোণ, অর্থাৎ সমান। এই কোণটি এবং এই কোণটি হলো অনুরূপ কোণ, অর্থাৎ সমান। এই কোণটি হলো দুইজনেরই কোণ। তাহলে একটি ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের 3টি কোণের সাথে মিলে গেলে ত্রিভুজ দুইটি সদৃশ্য হয়। তাহলে 2 নম্বর অপশনও ঠিক আছে। 3 নম্বর অপশনে বলা হয়েছে QS অনুপাত SR ইকুয়াল টু PQ অনুপাত PR। এটি কি ঠিক আছে? অর্থাৎ বলা হয়েছে QS অনুপাত SR ইকুয়াল টু PQ অনুপাত PR। এটি কি ঠিক আছে? হ্যাঁ, এটি ঠিক আছে। কারণ হলো কোনো কোণে, ত্রিভুজের কোনো কোণের সমদ্বিখণ্ডক যদি অপর বাহুটিকে যে অনুপাতে বিভক্ত করে, কোণের পাশের যে দুটি বাহু তাদের অনুপাত সেই একই হবে। তাহলে 3 নম্বর অপশনটিও ঠিক আছে। তাহলে আমাদের অপশনাল অ্যান্সার হলো ঘ। প্রশ্ন 26, সামান্তরিকের ভূমি 9 এবং উচ্চতা 4 হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। তাহলে 9 গুণন 4 36। প্রশ্ন 27 এবং 28, একটি উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। উদ্দীপকে বলা হয়েছে একটি লোহার ভিতরের ব্যাস হলো 6 সেন্টিমিটার এবং বাইরের ব্যাস হলো লোহার পাইপের 10 সেন্টিমিটার। বলা হয়েছে লোহার পাইপটি 30 সেন্টিমিটার লম্বা। প্রথম প্রশ্ন হলো লোহার পাইপের বাইরের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে বক্র যে পৃষ্ঠ আছে এটার ক্ষেত্রফল কত? আমরা জানি এটি একটি সিলিন্ডার টাইপের। সিলিন্ডারের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2πr/h। মানগুলো বসিয়ে দেই। যেহেতু ব্যাস হলো 10, তাহলে আর ব্যাসার্ধ হবে 5, h হলো 30, 5 × 10 300 পাই। এটি হলো অ্যান্সার। প্রশ্ন 28, 3টি অপশন টেস্ট করতে হবে। প্রথম অপশন হলো লোহার পুরুত্ব 2 সেন্টিমিটার। অপশনটি সঠিক, কারণ এই পুরোটি যদি 6 হয় তাহলে ভিতরের ব্যাসার্ধ হলো 3, বাইরের ব্যাসার্ধ হলো 5, 5 থেকে 3 বিয়োগ করলে এই পুরুত্ব হবে 2। তাহলে প্রথম অপশন ঠিক আছে। দ্বিতীয় অপশনে বলা হয়েছে ফাঁপা অংশের আয়তন 480 পাই সেন্টিমিটার কিউব। তো আমরা ফাঁপা অংশের আয়তন নির্ণয় করি। আমরা জানি আয়তন নির্ণয়ের সূত্র হলো সিলিন্ডারের πr²h। পাই ভিতরের অংশ
ভিতরের অংশ আয়তন, তাহলে এখানে ব্যাসার্ধ হবে 3। এইচ হলো 30, 3 তারিখে 9, 3 9 27, 270 পাই। তাহলে আমাদের 2 নম্বর অপশনটি ঠিক নেই। 3 নম্বর অপশনটি চেক করি। ভূমির ক্ষেত্রফল 25 পাই, এটি কি ঠিক আছে? চেক করে দেখি। ভূমির ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। আমরা জানি সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। 5 বসায় দিলে হয় 25 পাই, তার মানে 3 নম্বর অপশনটি ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হলো 1 এবং 3। প্রশ্ন 29, মধ্যক শ্রেণীর মধ্যমান কত? আমাদের এখানে একটি ছক দেওয়া আছে, সেখান থেকে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা মধ্যক শ্রেণীটি নির্ণয় করি। দেওয়া আছে শ্রেণী হলো 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44 এবং 45 থেকে 49। আর গণসংখ্যা হলো 3, 7, 8, 10, 4, 2। আমরা যদি টোটাল গণসংখ্যা দেখি তাহলে দেখব 3, 10, 18, 28, 28 আর 4 হলো 32, 34। টোটাল গণসংখ্যা হলো 34। যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে 17। এর পরের সংখ্যাটি নিতে হবে এবং 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হয় 17.5। 17.5 আমাদের যে শ্রেণীতে অবস্থিত সেটি হলো মধ্যক শ্রেণী। আমাদের চেক করে দেখি। প্রথমে হলো 10, 3টি মিলে হয় 18, তার মানে 30 থেকে 34 এই শ্রেণীতে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এর মধ্যমান হবে 30 প্লাস 34 ভাগ 2, 32। 30 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রচুরক নিচের কোনটি? প্রচুরক নির্ণয় সূত্র হলো L প্লাস F1 প্লাস F2 গুণন H। এখানে প্রচুরক শ্রেণী হলো যে শ্রেণীতে সব থেকে বেশি সংখ্যক আছে গণসংখ্যা, তাহলে এই শ্রেণীতে 35 থেকে 39। মানগুলো বসাই। L মানে হলো যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নমান অর্থাৎ 35 প্লাস F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পিছনের গণসংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে 2 প্লাস F2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরেরটি বিয়োগ করতে হবে, তাহলে 6 এবং H মানে হলো শ্রেণীব্যাপ্তি। এখানে শ্রেণীব্যাপ্তি হলো 5, অর্থাৎ 39 থেকে 35 বিয়োগ করে 1 যোগ করতে হবে, তাহলে 39 বিয়োগ করলে হয় 4 প্লাস 1 5। এখানে আসতেছে নিচে 8 হয়, কাটাকাটি করলে হয় 1/4 গুণন 5। এখানে ক্যালকুলেশন করলে আসে 36.25। এটি হলো অ্যান্সার। এর মাধ্যমে আমাদের আজকের প্রশ্ন শেষ হয়ে গেল। ধন্যবাদ।